কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলো ওয়েস্ট বেঙ্গলের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই অঙ্কগুলো বহুবার এসছে, এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু সামনে যে পরীক্ষা আসছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এখান থেকে কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো তোমরা। ঠিক আছে? তো দেখো, এই অঙ্কগুলো আমি যে মেথডে করেছি কয়েক সেকেন্ডে তোমরা এগুলো করে আসতে পারবে। আমি যেভাবে করেছি তোমরা যদি সেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো এবং আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, তো আমি মনে করি তোমরা পরীক্ষাতে একদম জাস্ট কয়েক সেকেন্ডে এই অঙ্কগুলো নেমে আসবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো, প্রথমে বলেছে কি, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে 34 বছর অধিক। 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে খুবই ভালো কথা। তাহলে দেখো এখানে কি বলেছে, পুত্র লিখি আমরা, আর এখানে হচ্ছে পিতা। ঠিক আছে? তাহলে পুত্র আর পিতা বলেছে। তাহলে পুত্র মানে 12 বছর আগে রেশিও কত ছিল তাদের? পুত্র যদি 1 হয় তাহলে পিতা তখন কত ছিল? 18। বুঝতে পেরেছো? তাহলে দেখো, একটা জিনিস বলো, তাদের মধ্যে যে বয়সের পার্থক্য যেটা ছিল না, পুত্রের থেকে পিতা কত বছরের বেশি বড় ছিল না? 34 বছরের। আচ্ছা বলো তো, আজ থেকে যদি আমি 5 বছর পরে চলে যাই, তাহলে কি পুত্রের বয়সও যেমন 5 বছর বাড়বে, বাবার বয়সও তেমন 5 বছর বাড়বে? তো তাদের যে বয়সের ডিফারেন্স সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু কমবে না ও বাড়বে না। তার মানে আমরা এখান থেকে বলতে পারি, আচ্ছা এদের গ্যাপ কত বলো তো? এদের গ্যাপ হচ্ছে 17। তাহলে এই 17 মানে কত? 34 বছরের গ্যাপ, তাই না? তাহলে 1 সমান কত বলতো? 2। তাহলে দেখো, এই 2 দিয়ে পিতার সাথে গুণ করে দাও। পিতা হচ্ছে 36 আর পুত্র হচ্ছে কত? 2। তাহলে এটা কত বছর আগে ছিল? না 12 বছর আগে। আমাদের বর্তমান বয়স জানতে চেয়েছে পুত্রের, তাহলে এই 2 এর সাথে জাস্ট 12 যোগ করে দাও। তাহলে 12 + 2 মানে 14 বছর। তো দেখতে পেলে তো কত কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো করে দিতে পারলাম। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, কয়েক সেকেন্ডে তোমরা অঙ্ক করে আসতে পারবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এ শতকরা 6.14% সরল সুদে 400 টাকা ধার দিল। বি শতকরা 5% সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে দুজনে একই সুদ পাবে? তাহলে নিশ্চয়ই তোমরা সেই যে সরল সুদের অঙ্কের যে সূত্র আছে সেই সূত্র ফেলে করবে। তো তোমরা, আমি যেটা দেখাচ্ছি দেখো, সূত্র তোমাদের ফেলতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ডে এই অঙ্কটা কিভাবে করছি। তোমরা কি করো, আচ্ছা 6.14% মানে কত বলো তো? 25/4, তাই না? 25/4%। তাহলে আমি এখানে কি লিখছি? 400 ইন্টু 25/4, মানে আমি এখানে কি লিখবো? বাই 4। আর যে 5% আছে এটা নিচে গুণ করে দাও, দিয়ে কাটাকাটি করো। দেখো, 5×5 = 25, 4 দিয়ে 400 কাটো 100, তাহলে আসল কত ছিল? 500 টাকা। তো দেখলে তো অ্যান্সার কয়েক সেকেন্ডে হয়ে যাবে ভাই, আমি বলেছি যেটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কয়েক সেকেন্ডে তোমরা এই ধরনের অঙ্কগুলো আমার সাথে প্র্যাকটিস করো, জাস্ট নামিয়ে আসবে কয়েক সেকেন্ডে। তো পরের অঙ্কে দেখো, বলেছে 500 টাকার 50টি বালক বালিকার মধ্যে এমন ভাগে ভাগ করে দেয়া হলো যে প্রত্যেক বালক 8 টাকা এবং প্রত্যেক বালিকা 12 টাকা পায়। তাহলে বালকের সংখ্যা কত? তাহলে দেখো, এখানে তোমাদের একটা মেথড আমি বলি সেটাই ফলো করবে। তো এখানে না 50 টাকা, 50টা বালক বালিকার মধ্যে 8 টাকা বালকদের দিয়েছে, বালিকাদের দিয়েছে 12 টাকা। এখানে কতগুলো বালক কতগুলো বালিকা সেগুলো তো আমাদের জানা নেই। তাহলে আমরা কি করবো, যেটা যে জিনিসটাকে বের করতে বলেছে, যেটার উত্তর বের করতে বলেছে, তার বিপরীতটা ধরে আগাবো। দেখ এখানে আমরা বালক বের করতে বলেছে, সেই জন্য আমরা এখানে কি করবো? বালিকা ধরে আগাবো। ধরো সমস্তগুলো বালিকা ছিল, তাহলে আমরা ধরে নিই 50টাই যদি বালিকা হয়, তারা যদি প্রত্যেকের 12 টাকা করে পেত, তাহলে কত টাকা দরকার হতো? না 600 টাকার দরকার হতো। কিন্তু আমাদের তো আবার দেয়া আছে 500 টাকা, তাহলে কত টাকা এক্সট্রা বেরিয়ে গেছে? 100 টাকা এক্সট্রা বেরিয়ে গেছে। আচ্ছা বলো তো, বালকের থেকে বালিকারা ক টাকা বেশি পায়? দেখো, 4 টাকা বেশি পায় না? ঠিক আছে, এই 4 দিয়ে আমরা কি করব, এই 100 যেটা বেশি বেরিয়েছে এটাকে ভাগ করে দাও, দিলে হবে 25। তাহলে বালকের সংখ্যা ছিল 25টি। তাহলে দেখলে তো, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তোমাদের এই অঙ্কগুলো করো, যদি এইভাবে তোমরা করে আসতে পারো। তো চলো পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে, 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা, 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা। উপরিউক্ত দুটো বিষয়ের সুদের হারের অনুপাত কত? তাহলে কিচ্ছু নয় ভাই, এখান থেকে কি করবে, এই 96কে 3 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা তারপর দেখো, এখানে দেখো এই যে আমাদের কত আছে? 165 টাকা আছে, এখান দিয়ে তোমরা 15 ভাগ করে দাও।
ঠিক আছে। তো তোমরা বলবে স্যার এখানে 15 আর 3টা কোথাতে পেলাম। দেখো আমরা যদি এটাকে 100 মানে আমরা যদি এই ফর্মুলাতে ফেলি, মানে PTR/100, তাই না, PTR/100, তাহলে এখানে দেখো আমাদের সুদ বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি দেখো, পি আমাদের কি বলা আছে 100, আর এই নিচে 100 আছে না, তো 100 100 কেটে গেলে কি থাকবে, শুধু 3 থাকবে না, সেই জন্য 3 দিয়ে ভাগ। আর এখানে দেখো 300 আছে, মানে 100-র জন্য 100 যে দুটো আর 300 দুটো কেটে যাবে, দুটো শূন্য কেটে গিয়ে থাকবে কি 3 আর 5, তাহলে 3 5 15, সেই জন্য 15 দিয়ে ভাগ, এইভাবে ডিরেক্ট করবে। তাহলে এখানে কত হবে, 3 দিয়ে যদি ভাগ করা হবে 32, আর এটা যদি 15 দিয়ে ভাগ করো 11, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে চলো। দেখো বলেছি একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো, আবার সে তার অবশিষ্টের 1/2 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রি করলো। এবার তার 150 কিলোগ্রাম অবশিষ্ট রইল। প্রথমে তার কত চাল ছিল? তাহলে দেখো আমরা প্রথমে কত চাল ছিল জানি না, তাহলে আমরা সেটা বের করব কি করবে। দেখো আমরা ধরে নিই এক্স কিলোগ্রাম চাল ছিল, সেখান দিয়ে 2/3 অংশ বাদ দিয়ে দিয়েছে, তাহলে পড়ে আছে কত বলতো, x/3, এত অংশ পড়ে আছে। তাহলে দেখো এবার অঙ্কটা আমাদের হয়ে গেছে। তাহলে কি করব দেখো, আমরা এবার ইকুয়েশনটাকে সমান করে দিই। তাহলে কি করব না, x/3 -100, কেন আরো 100 গ্রাম এখানে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এর যা অবশিষ্ট পড়েছিল তার মানে 1/2 অংশ থেকে আরো 100 গ্রাম বিয়োগ করে দিয়ে, মানে 100 গ্রাম বিক্রি করে দিয়েছে। দাঁড়াও এখানে একটু তোমাদের লেখাটা একসাথে জড়িয়ে গেল, জাস্ট একটু মুছে দিই। তাহলে এখানে কি লিখবো না, আমরা এখানে লিখবো, দাঁড়াও পেনটা কি হচ্ছে, কাজ করছে না। আচ্ছা, তাহলে আমরা আবার নতুন করে দিচ্ছি। দেখো এক্স, হ্যাঁ, এক্স গ্রাম ছিল, সেখান দিয়ে 2/3 অংশ আমরা বিক্রি করে দিয়েছি, তাহলে আমাদের পড়ে আছে কি x/3, তাই না। তাহলে এবার দেখো এখান দিয়ে আমরা আরো 100 গ্রাম বিক্রি করেছি, তাহলে আমরা কি লিখবো, x/3 -100 ইন্টু এই যে অবশিষ্ট অংশ থাকবে তার আবার হাফ ভাগ, মানে অর্ধেক, 1/2 অংশ, এবং সেখান দিয়েও 100 গ্রাম আরো বিক্রি করেছে, ফলে তার কাছে রয়ে গেছে 150 গ্রাম। তাহলে দেখো কিভাবে করছি, দেখো এই 1.5 দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে কি হবে, x/6। আচ্ছা, 1.5 দিয়ে যদি 100 গুণ করি কত হবে, এখানে 100 কেটে গেলে 50, তাহলে -50 -100 সমান সমান কি হবে, 150। তাহলে দেখো এখানে আমি কি বলতে, -50 আর -100 মানে কি 150, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 150টা ওদিকে চলে গেলে কি হবে 6/300, তাই না। 150 মাইনাস 150 আর ওদিকে প্লাস 150 যোগ করে দিলে 300 হবে। তাহলে এক্স এর মান কত বলো, পাবো তো, এক্স সমান সমান 1800। তাহলে কত ছিল, 1800 কিলোগ্রাম ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম এবং কত সহজে এটা আমি করে দিলাম তোমাদেরকে। নেক্সট পরের অঙ্ক দেখো, বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার 1.5 গুণ হলে, 1 পূর্ণ 1.5 গুণ হলে, মানে 1 পূর্ণ 1-এর 2 গুণ হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দেখো 1.5 গুণ মানে কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি দেখো তো 3-এর 2 লিখতে পারি তো। তাহলে 3-এর 2 মানে কি, আমি লিখতে পারি 3:2। আচ্ছা দেখো এই রেশিওতে অপশানে কোনটা বসে আছে, দেখো এই রেশিওতে বসে আছে 6 আর 4, তাহলে সংখ্যা দুটো কি কি ছিল, 6 আর 4। তাহলে আমাদের অঙ্কটা আর করতেই হলো না, এইভাবে তোমরা অঙ্কটা করে আসবে। নেক্সট পরের অঙ্কে দেখো, বলেছে একটি বাক্সে টাকা, আদুলির সিকির অনুপাত 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কতগুলো আছে সেটাই বের করতে হবে। তাহলে দেখো 1 টাকা আছে 3টে, মানে 3 টাকা আছে, ঠিক আছে না। 4টে আছে আমার 50 পয়সা, মানে হচ্ছে 2 টাকা আছে। আর 5টা আছে 25 পয়সা, মানে কত, 1 টাকা 25। 1টা 25কে আমরা এইভাবে লিখতে পারি, তাই না। তাহলে দেখো এটাকে যদি আমরা 4 লসাগু করি, তাহলে আমাদের লসাগু 4 হবে। তাহলে এটা কি হবে, 3-4-12, 4-2-8, আর 5 বসে যাবে। আচ্ছা দেখো এইটা সমান সমান কত বলতো, 20 আর 5-এ 25, এই 25 সমান কত, আমরা তো মূল্যের অনুপাত বের করে নিয়েছি, তাহলে মূল্যের অনুপাত কত, 25 টাকা। তাহলে 25 সমান কত, 100 বেরিয়েছে, তাহলে 1 সমান কত, 4। তাহলে বলো তো 4 দিয়ে গুণ করো, 4-12-48, 4-8-32, আর 4-5-20। তাহলে আমার
সরি এখানে 25 হয়ে গেছে, এটা 20 হবে। আচ্ছা দেখো এটা 12 সঙ্গে আমরা 4 গুণ করে দিই, তাহলে আমাদের মানে 1 টাকার মূল্য কত ছিল, 48 টাকা। এখানে 32 টাকা, এখানে হচ্ছে 20 টাকা। আচ্ছা বলো তো 48টা 1 টাকা মানে কতগুলো কয়েন, 48টা কয়েন। আচ্ছা 32 টাকার মধ্যে কটা 50 পয়সা আছে, তাহলে আমরা কি করবো, এর দ্বিগুণ করে দেবো, 64টা। আচ্ছা 20টার মধ্যে 20 টাকার হচ্ছে 25 পয়সা আছে, মানে কতগুলো আছে এখানে, না 80টি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত বলো তো, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরের বলছে সমাহারে বর্ধিত সংখ্যা শ্রেণীর মধ্যে প্রথমটি 51 এবং সপ্তমটি 81, মধ্যবর্তী সংখ্যাগুলো কত। তাহলে খুবই ভালো কথা, তাহলে তোমরা কি করে ফার্স্ট এখান দিয়ে 81 থেকে 51 মাইনাস করে দাও, দিলে কত হবে, 30। তাহলে বলো তো এই 7টা সংখ্যার মধ্যে মধ্যবর্তী সংখ্যা 6টা, তাহলে একে 6 দিয়ে ভাগ করে দাও, দিলে 5 হয়ে যাবে। আচ্ছা দেখো প্রথম সংখ্যাটা 51 ছিল, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে, 56। তারপরের সংখ্যাটা কত হবে, 61। আচ্ছা দেখো অপশনের দিকে তাকাও, আর কোনো আছে, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট। 61-র পর তো আর কোনো অপশনে নেই, সেই জন্য আমরা এখানে কি করবো, 61 অ্যান্সার করে দেবো। 56 কোনো অপশনে ছিল না, তাহলে আমি 56 করে দিতাম। তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকি অংশগুলো। তাহলে এর সাথে যদি আমি আরো 5 যোগ করি তাহলে কত, 66। আর এর সাথে যদি আরো 5 করি 71, এর সাথে আরো 5 যোগ করলে হবে 76। তাহলে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে দেখো বলেছে এ বি একটি কাজ করে 12 দিনে, বি সি করে 15 দিনে এবং সি এ করে 20 দিনে, কত দিনে এবিসি একসঙ্গে কাজটা করবে। তাহলে এখানে এরকম যখনই বলবে না, তখন কি করবে, সবগুলোর এই যে দিনগুলো আছে সবগুলোর লসাগু করে ফেলো। তাহলে এদের লসাগু কত বলো তো, না 60। আচ্ছা তোমরা বলবে স্যার আপনি লসাগুটা কিভাবে মুখে বের করলেন, দেখো এর জন্য প্র্যাকটিস করতে হয় বারবার। আর তোমরা, আমি বলে রাখি, এই যে দিন সংখ্যাগুলো আছে এরা তিনজন যেখানে গিয়ে একসাথে মিলিত হবে সেটাই হয় এদের লসাগু। তাহলে সবকটা দেখো 60-এ গিয়ে মিলিত হচ্ছে, তার মানে এদের লসাগু হচ্ছে 60। ওকে, তাহলে দেখো তিনজন আছে, তাহলে আমি এইভাবে লিখি, না এ প্লাস বি, বি প্লাস সি, আর সি প্লাস এ, তাই না। তাহলে দেখো 12 দিয়ে প্রত্যেক কারো, আচ্ছা 12 দিনেই 60 পাঠ করেছিল বি, তাহলে একদিনে কত করেছিল, তাহলে প্রত্যেক দিন কত, না 5 5 পাঠ করে করেছিল বলেই কিন্তু এই 12 দিন লেগে যাচ্ছে 60 পাঠ কাজ করতে। এ বির বিসি করেছিল 15 দিনে, মানে প্রত্যেক দিন 4 পাঠ করে করেছিল। আর সি এ করেছিল 20 দিনে, মানে প্রত্যেক দিন 3 পাঠ করে করেছিল। এবার বলছে তারা যদি একসাথে করে, এবিসি যদি একসাথে করে, তাহলে দেখো এখানে দেখো প্রত্যেকটা 2 2 আছে না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে সমান সমান দিই, তাহলে এটা যোগ করলে কত হবে দেখো, 9 9 3 12, তাই না। তাহলে আমরা এখানে বলতে পারি 2 এ প্লাস বি প্লাস সি যদি 12 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি কত শুধু, না 6। তাহলে 6 করে করবে তারা একদিনে, প্রতিদিন 6 করে করবে তিনজনা করলে, তাহলে 60 করতে কতদিন লাগবে, তাদের 10 দিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট দেখো বলেছে একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি/ঘন্টা বেগে গেল এবং 60 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। সমস্ত যাত্রাপথে ট্রেনটির গড় গতি কত, গতিবেগ কত। তাহলে এর জন্য একটা মেথড আছে, সেটা তোমরা মনে রাখবে। মেথডটা কি, না 2 × a × b বাই a প্লাস বি। আচ্ছা এইটা কি, না এটা হচ্ছে প্রথম গতিবেগ, আর বিটা হচ্ছে সেকেন্ড গতিবেগ। তাহলে এখানে কি লিখবো, 2 × 40 × 60, আর এই দুটো যোগ করে বসালে হবে 100। তাহলে 0 0 উড়িয়ে দাও, তাহলে দেখো 24, 24 আর 2 গুণ করলে 48, তাহলে 48 কিমি, সরি সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 48 কিমি/ঘন্টা ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে, এর সাথে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো কি আছে, সিরাপ লিখলাম, এখানে আছে জল। আচ্ছা এখানে রেশিও কত বলা আছে বলো তো, 7:2, আর আমাদের হবে কত, না 4:3 হয়ে যাবে, কি মেশানোর ফলে, জল মেশানোর ফলে। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 7 আর 2 এর রেশিও যদি যোগ করি 9, তাহলে এই 9 সমান কত, না 72 লিটার। তাহলে 1 সমান কত বলো তো, 8 লিটার না। তাহলে আমরা কি করব, এই 8 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও। তাহলে 8 দিয়ে আমরা বোথ সাইডে গুণ করো, 8 দিয়ে 27 56,
লিটার ছিল সিরাপ আর 16 লিটার ছিল জল। তাহলে বলো তো, এই যে আমরা কি জল ঢালছি তো, সিরাপ ঢালছি না তো, তাহলে সিরাপ যা ছিলই তা থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি এই 4 = 56, তাই না? 56 থাকবে। তা 4-এর কত গুণ? 4 14 56। এখানে 14 গুণ করে বসিয়ে দাও, 3 14 42। আচ্ছা বলো তো, 16 লিটার প্রথমে জল ছিল, 16 লিটার জল এখানে ছিল, আর এখন হয়ে গেছে 42। কত বেড়েছে বলো তো? তো এই দুটো মাইনাস করে দাও, 42 থেকে 16 মাইনাস করে দিলে হবে 26। মানে 26 লিটার আমরা জল ঢেলেছিলাম, এটাই বেরিয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504 এবং বালক বালিকার অনুপাত 13:11। যদি আরো 12 জন বালিকা নতুন ভর্তি হয় তবে বালক বালিকার নতুন অনুপাত কত হবে? তা তোমরা নিশ্চয়ই এই কি করবে, না আমরা একে প্রথমে কি করব, না আমরা ম্যাক্সিমাম কি করি, 13 আর 11 রেশিও বলেছে, এই দুটো যোগ করব, করে এইটা সমান 504 করে করব না, এইভাবেই তো করব আমরা, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এইভাবে করবে। কিন্তু আমি বলবো তোমরা এইভাবে করবে না। আমি যদি এটা পরীক্ষা হলে দিতে যেতাম, তাহলে আমি কিভাবে করতাম তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি যদি এটা পরীক্ষা হলে দিতাম, তাহলে দেখো আমাদের বলেছে বালক বালিকা রেশিওর মধ্যে বলেছে বালকের রেশিও আছে 13 আর বালিকার রেশিও হচ্ছে 11। একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কি বেড়েছে, বালিকা বেড়েছে, বালক এই সরি, হ্যাঁ বালিকাকে বাড়ানো হয়েছে, বালক বাড়েনি, তাই না? তাহলে বালকের যা ছিল তাই থাকবে। আচ্ছা বলো, 13 দিয়ে অপশানের দিকে তাকাও, 13 দিয়ে মাল্টিপল যায় কোনটা, না 91, একমাত্র 13 দিয়ে ডিভিজিবল, বাদ বাকি যে এদিকের যে রেশিও গুলো আছে সেটা কোনটা 13 দিয়ে যায় না। তাহলে আমি অ্যান্সার মেরে আসবো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 91:81। তাহলে আমরা অঙ্কটা করব না, কিন্তু এইভাবে অঙ্কটা করে আসবো, দেখবে কয়েক সেকেন্ড তোমাদের লাগবে এই ধরনের অঙ্ক করে আসতে। আর আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যে তোমরা যদি আমার মেথড ফলো করো, তাহলে দেখবে কয়েক সেকেন্ডে এই অঙ্কগুলো তোমরা নামিয়ে আসতে পারবে। আর এই অঙ্কগুলো যেহেতু বহুবার পরীক্ষাতে এসছে, তোমাদের জন্য কিন্তু এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাদের ডাব্লিউপি, গ্রুপ সি, গ্রুপ ডিতে পরীক্ষাতে এবং পুলিশের যে এক্সাম বা রাজ্য সরকার যে পরীক্ষাগুলো আসছে, সেখানে এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই কমন পাবে, এই ধরনের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো। এবং যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর একটা অবশ্যই লাইক আর কমেন্টস দিয়ে যেও। এই কারণ কি, তোমাদের কমেন্টস আর লাইক আমাকে আরো উদ্বুদ্ধ করবে এই রকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। তো চলো পরের অঙ্কে যাই। বলেছে দুটি সংখ্যার যোগফল 128, তাদের বিয়োগফল 32, সংখ্যা দুটি কত? তাহলে দেখো খুবই সোজা, এই যে যোগফল আর বিয়োগফলটাকে দুই যোগ করে দাও। তো কি করবে, এটাকে যোগ করে বাই 2 করলে আমরা কি করব, বড় সংখ্যাটা পেয়ে যাব। তার মানে এখান থেকে দেখো যোগ করলে কত হয় বলো তো, এখান থেকে হবে ওখানে 30 মানে 60, 160 বাই 2 মানে এখান থেকে কত হবে 80। তাহলে দেখো একটা সংখ্যা 80 বেরিয়ে গেছে, অপশনের দিকে থাকো, 80 ছাড়া একটা অপশনই আছে, আর কোনো অপশন নেই। তাহলে অ্যান্সার হবে 80 আর 48। তাহলে 48টা বের করবে কি হবে, 180 128 থেকে 80 বাদ দিয়ে দাও, দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, নেক্সট পরের অঙ্কটা যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি √6 = 2.45 হয়, তাহলে √6 প্লাস √24 প্লাস √54 এর মান কত হবে? তাহলে দেখো আমরা এখানে কি একটু লিখে ফেলি, দেখো √6 লিখলাম। আচ্ছা, √24 মানে কত, 4 6 24 না, তাহলে 4 বেরিয়ে রেখে হবে, √2/6 হবে, প্লাস দেখো 6 9 54 মানে আমরা এখানে কি করতে পারবো, 3√6, তাই না? 9 বেরিয়ে আসবে, 3 বেরিয়ে আসবে। আচ্ছা আমাদের এখানে দেখো √6 এর মান কত বলেছে, না 2.45। ওকে, প্লাস দেখো এখানে কি বলা আছে, না 2 ইন্টু আমরা এখানে কি লিখবো 2.45, প্লাস এখানে লিখবো কি 3 ইন্টু 2.45। আচ্ছা ভাই, এখানে তোমরা লক্ষ্য করো এগুলো তো বেরোলো, এবার তোমরা কি হলে বসে এগুলো গুণ করবে? না, গুণ করবে না। আমি কেন তোমাদের গুণ করতে বারণ করছি সেটা আবার ভালো করে বোঝো। দেখো এখানে গুণ করতে গেলে এত বড় একটা গুণ আসবে, সেগুলো পয়েন্ট বসাতে হবে, অনেক ঝামেলা হবে, দরকার নেই। তোমরা এখানে ডিজিট সাম লাগাও বা সি মেথড লাগাও। ডিজিট সাম মানে কি, আমাদের সবকটা ডিজিট সিঙ্গেলে আনতে হবে, আর পয়েন্টের কোনো ভ্যালুই থাকে না। তাহলে দেখো এটা যদি আমরা কি জানি, 9 ডিজিট সামে 9 মিললে তার ধরার দরকার হয় না, তাহলে 4 আর 5-এ 9 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হলো 2 শুধু।
সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো 9 পেলাম, বাদ দিয়ে দাও, তাহলে 2 দুগুণে 4 বসিয়ে দাও। আচ্ছা এখানে দেখো 9 পেয়েছি, কেটে দাও, আর 3 দুগুণে 6 বসিয়ে দাও। তাহলে সব কটা যদি যোগ করো, 10 আর 2 12, 12 মানে কত বলো তো? 3, তাই না? বুঝতে পারলে তো কিভাবে করলাম? 1 প্লাস 2, 12 মানে 3, ডিজিট সাম মানে সিঙ্গেল ডিজিটে তোমাদেরকে নিয়ে আসতে হবে। এবার অপশনের দিকে তাকাও, কার ডিজিট সাম 3 আসছে। তাহলে দেখো এখানে দেখো মানে 5 আর 7 12, 12 আর 3 15, 15 একে 16, 16 মানে কত? 7। তাহলে আমাদের এটা হবে না। আচ্ছা দেখো 7 আর 5 12, 12 একে 13, 13 মানে কত? 4, এটা হবে না। আচ্ছা এখানে দেখো 7 আর 5 12, 12 আর 5 17, 17 একে 18, 18 মানে কত? 9, আমাদের হবে না। তাহলে আমরা ডেফিনেটলি এটা বলবো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিলছে কিনা। 7 আর 1, 7 আর 4 কত হচ্ছে বলো? 11, 11 একে 12, 12 মানে দেখো 3। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই অঙ্কটা কি বলেছে দেখো, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি সমষ্টি 27, পরের 3টির সমষ্টি কত হবে, এটাই আমাদেরকে জানতে চেয়েছে। তো বন্ধুরা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি, তোমরা অবশ্যই অঙ্কটা করে তার উত্তর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেট করে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে। তো ভালো থাকো, সুস্থ থাকো প্রত্যেকে, এবং তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।